কারণ ভারত চায় বাংলাদেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক। কিন্তু যেভাবে বাংলাদেশে মৌলবাদীরা মাথাচাড়া দিচ্ছে, যেভাবে ভারত বিদ্বেষ তারা ছড়িয়ে দিচ্ছে, তাতে অবাধ নির্বাচন এবং জনতার রায়ের মাধ্যমে একটি সরকার তৈরি হওয়া নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। যদি মৌলবাদীদের হাতেই আগামীর বাংলাদেশের দায়ভার চলে যায়, তবে যে পাকিস্তানের সাথে বাংলাদেশের শুধু সখ্যতা বাড়বে তা নয়, বাড়বে বাংলাদেশের মাটিতে জঙ্গি তৎপরতা। যদি এমনটা হয় তবে তা এই বাংলা তথা ভারতের জন্য যে খুব একটা সুখকর হবে না তা বলাই যায়। তখন ভারত কোনো কঠিন পদক্ষেপ গ্রহণ করবে কিনা তা অবশ্য সময় বলবে। তবে ভারত সময় থাকতে সব রকম প্রস্তুতি সেরে রাখতে চাইছে। অন্যদিকে বাংলাদেশের মানুষেরও গোটা বিষয়টি বোঝার রয়েছে যে তাদের মহান দেশ বাংলাদেশ ঠিক কোন পথে যাচ্ছে। ক্রমেই কি গোটা বিশ্বের কাছে মুখ পুড়ছে বাংলাদেশের? বিদেশের দ্বার বাংলাদেশিদের জন্য ক্রমেই ছোট হয়ে আসছে। আগামীতে তবে কি পাকিস্তানের মতন বাংলাদেশকেও জঙ্গিদের আতুরঘর হিসেবে পরিগণিত করা হবে? সত্যি বলছি, বাংলাদেশ নিয়ে এতগুলো অনুষ্ঠান করার পর আজকে একটি সত্য কথা আপনাদের কাছে বলতে চাই, আর তা হলো বাংলাদেশ একটি অন্য স্বাধীন দেশ হলেও জানি না কেন এই বাংলাদেশকে কখনোই পাকিস্তানের মতন শত্রু দেশ বলে মনে হয়নি। বরং আমাদেরই দেশের একটি অংশ, যারা নিজেদের লড়াইয়ের মধ্যে দিয়ে নিজেদের জন্য একটা স্বাধীন দেশ তৈরি করেছে বলেই মনে হয়েছে, যাদের সঙ্গে একটা আত্মিক সম্পর্কও থেকে গেছে ভারতের। আমার ধারণা, আমার মতন এ বাংলার বহু মানুষই মনে হয় বাংলাদেশকে নিয়ে এই একই মত পোষণ করে। কিন্তু বিশ্বাস করুন, আজকের বাংলাদেশকে দেখে সত্যি খুব খারাপ লাগছে। 2024 সালে যখন কোটা আন্দোলন হয়েছিল, সেই সময় এই বাংলার মানুষের অনেকেই ছাত্রদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু তার পরবর্তী সময়ে হঠাৎ করে সব কিছু বদলে গেল। 2024-এর 5ই আগস্টের পর আন্দোলনকারীদের তরফে দাবি করা হলো বাংলাদেশে নাকি আসল স্বাধীনতা এসেছে, বাংলাদেশের মানুষের কাছে নাকি স্বাধীনতার নতুন সূর্য উদিত হয়েছে। কিন্তু বদলে যাওয়া বাংলায় আমরা কি দেখলাম বা কি দেখতে পেয়েছি? কিভাবে দ্বিতীয়বার মুজিবকে হত্যা করা হয়েছে, কিভাবে বাংলাদেশের ইতিহাসকে লুণ্ঠন করা হয়েছে, কিভাবে একের পর এক হিন্দু সহ সংখ্যালঘুদের খুন এবং অত্যাচার করা হয়েছে, কিভাবে বাংলাদেশের বুকে ভারত বিদ্বেষ উস্কে দেওয়া হয়েছে, কিভাবে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়েছে, তা একের পর এক এডিটরস ডায়েরির পাতায় বর্ণনা করেছি। বহুবার বলেছি, বাংলাদেশে যা হচ্ছে তাতে সব থেকে অসুবিধে পড়ছে বা পড়বে বাংলাদেশের আম জনতাই। কিন্তু কিছু মানুষের ব্যক্তিগত স্বার্থের জন্য একটা গোটা দেশ এখন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। বাংলাদেশের প্রতি কোনো বিদ্বেষ থেকে কথা বলছি না, কথাটা বলছি বাংলাদেশের সংবাদ মাধ্যমের রিপোর্ট আর সেখানকার সাধারণ মানুষের বক্তব্য থেকেই। বাংলাদেশের একটি উল্লেখযোগ্য সংবাদ মাধ্যম কালের কণ্ঠ সদ্য প্রকাশিত তাদের একটি প্রতিবেদন বলছে, বিদেশের দ্বার বাংলাদেশিদের জন্য ছোট হয়ে আসছে। দিন দিন বহির্বিশ্বের পথ কঠিন হয়ে উঠছে ওই বাংলাদেশিদের জন্য। বিদেশে পড়তে, ঘুরতে কিংবা কাজের জন্য ভিসা পেতে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বাংলাদেশের মানুষকে। ঘোষণা দিয়ে বা ঘোষণা ছাড়াই বাংলাদেশিদের ভিসা দেওয়ার হার কমিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এতে বিপাকে পড়েছে দেশের উচ্চ শিক্ষায় আগ্রহী শিক্ষার্থী থেকে শ্রমজীবীরা। এছাড়া ভ্রমণ পিপাসু মানুষও ভিসা জটিলতায় অনেক দেশে যেতে পারছেন না। সমাজ মাধ্যমে বাংলাদেশের মানুষেরাই এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন। যারা ভুক্তভোগী তারাও এই বিষয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করছেন। যে আমরা যারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, এই পাসপোর্টটাকে যখন পৃথিবীর বিভিন্ন সভ্য রাষ্ট্রের ইমিগ্রেশনে দেওয়া হয়, কি পরিমাণ হ্যাসেলের সম্মুখীন হইতে হয় আপনাদের কোনো আইডিয়াই নেই, যারা জানেন না। আর যারা সম্মুখীন হয়েছেন তাদের ব্যাপারটা ভিন্ন। বাংলাদেশি পাসপোর্ট দেখার পর পৃথিবীর বিভিন্ন প্রান্তের যারা ইমিগ্রেশন কর্মকর্তা আমাদের দিকে এমন ভাবে তাকায়, মনে হয় আমরা এক একটা চিড়িয়াখানার জোকার। মানে আমাদেরকে মানুষ তারা মনে করে না। এটাই হচ্ছে গিয়া নুনুস ম্যাজিক।
বাংলাদেশিদের জন্য পৃথিবীটা ছোট হয়ে আসছে। আমার হাতে যে সবুজ পাসপোর্টটা দেখছেন, এই পাসপোর্টের মান ধীরে ধীরে কমে যাচ্ছে। উত্তর কোরিয়া, যারা কিনা বিভিন্ন নিষেধাজ্ঞায় জর্জরিত, তারাও 100তম অবস্থানে এবং বাংলাদেশও কিন্তু 100তম অবস্থানে। তাহলে বুঝতে পারছেন বাংলাদেশ আজ কোথায় এসে দাঁড়িয়েছে। আগে পাকিস্তান থেকে কেউ অন্য দেশে গেলে তাদের সঙ্গে এই ধরনের ব্যবহার করা হতো, যা এখনও হয় অনেক জায়গায়। কারণটা নতুন করে বলার কোনো দরকার নেই। যে দেশটা ওই জঙ্গি পোষে, সেই দেশের মানুষ যদি অন্য কোনো দেশে যায়, তবে সেই দেশের যে সন্দেহ হবেই, তার নতুন কি। কিন্তু সেই একই অবস্থা বাংলাদেশেরও হবে, সত্যি এমনটা কখনো ভাবিনি। জানেন কি, বাংলাদেশের এই পাসপোর্ট র্যাঙ্কিং কোথায় দাঁড়িয়েছে? হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025 অনুযায়ী বাংলাদেশের পাসপোর্ট র্যাঙ্কিং 100তম স্থানে নেমে এসেছে, যা বিশ্বের দুর্বলতম পাসপোর্টগুলোর মধ্যে একটি। আবার যা নেপাল এবং পাকিস্তানের চেয়েও নিচে। ভাবুন একবার, গত 1.5 বছর ধরে বাংলাদেশে যে অস্থিরতা বিরাজ করছে, যার ছবি প্রতিদিন গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে, গোটা বিশ্বের কাছে মুখ পুড়ছে বাংলাদেশের। আন্তর্জাতিক মহলে নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে। কূটনৈতিক মহলেরা মনে করছে এর ফলে বাংলাদেশের যে সুনাম তা ক্ষুণ্ণ হচ্ছে। পাশাপাশি বাংলাদেশিদের মধ্যে আরও একটি বিষয় লক্ষ্য করা গেছে, তা হলো বাংলাদেশিরা নিয়ম মাফিক ভিসা করে অন্য দেশে কাজের জন্য বা বেড়াতে যাচ্ছেন, কিন্তু তারপর তারা আর সেই দেশ থেকে ফিরে আসছেন না। মানে সেই দেশে থেকে যাচ্ছেন, বাংলাদেশে আর ফিরছেন না। যার ফলে চীন, আমেরিকার মতন দেশও বাংলাদেশিদের নিয়ে উদ্বিগ্ন। কালের কণ্ঠের প্রতিবেদনটি বলছে, আমেরিকা সাধারণত বছরে 5 থেকে 6 লক্ষ ভ্রমণ ভিসা দিত। সম্প্রতি এই সংখ্যাটি নেমে গেছে 2 লক্ষের নিচে। এর পাশাপাশি আবার সম্প্রতি মার্কিন বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে, আমেরিকায় প্রবেশের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশের নাগরিকদের $15,000 পর্যন্ত ভিসা বন্ড বা জামানত দিতে হবে। যদিও বাংলাদেশ সহ আরও বেশ কয়েকটি দেশের নাম রয়েছে এই তালিকায়। আর শুধু আমেরিকা নয়, বাংলাদেশের জন্য দরজা বন্ধ হচ্ছে ভিয়েতনাম, মালয়েশিয়ার সহ বেশ কয়েকটি দেশে, যার বড় কারণ বাংলাদেশের অস্থিরতা। 2024 সালের 5ই আগস্ট রাজনৈতিক অস্থিরতার পর পর্যটন ভিসা কার্যত বন্ধ করে দেয় ভারত। সম্প্রতি আবার ঢাকা সহ একাধিক জায়গায় ভারতীয় হাই কমিশনের দপ্তরে হামলার ঘটনায় ভিসা অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে ভারত। আবার ঘোষণা ছাড়াই ইউরোপ এবং এশিয়ার অনেক দেশের ভিসা পাওয়াও কঠিন হয়ে উঠেছে বাংলাদেশিদের জন্য। সব মিলিয়ে বাংলাদেশের মানুষের কাছে বিশ্বের দরজা ক্রমেই বন্ধ হচ্ছে, তা বোঝাই যাচ্ছে। কিন্তু তাতে কি আর ওই ইউনূস বা জামাতদের কোনো হেলদোল আছে? ইউনূস কি আদৌ চিন্তিত বিশ্বের দরবারে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে?